নমস্কার, চক্রান্তের জালে নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক। নেতাজি নিয়ে চর্চা করি। এই ইউটিউব চ্যানেলে গত এপিসোডে আপনারা দেখেছিলেন নেতাজি এখনো যুদ্ধ অপরাধী। আমি বলেছিলাম কয়েকটা পর্ব করব। আগের দিন প্রথম পর্ব শেষ হয়েছে, সেখানে শয়তান দেশদ্রোহী, আমি দেশদ্রোহী বলবো, দেশনেতা নয়, জওহরলাল নেহরুর বিশ্বাসঘাতকতা। আজাইন ফৌজি বিচারের সময় তারা অভিনয় করলেন, তখন নির্বাচন আসছে, সুতরাং আজাইন ফৌজের এবং নেতাজির নামে সারা ভারতবর্ষের জয়ধ্বনি। সুতরাং এই সময় কংগ্রেস নেতৃবৃন্দ ভাবলেন এখন যদি আমরা নেতাজির নাম না করি, যদিও নেতাজির প্রতি তার বিশ্বাসঘাতকতা করেছে, তাড়িয়েছেন দল থেকে, এই সবকিছু হয়েছে, তা সত্ত্বেও তারা কি করলেন, তারা ডিফেন্স কমিটি একটা করলেন, ডিফেন্স কমিটি, আইএন ডিফেন্স কমিটি, আজাইন ফৌজের ডিফেন্স কমিটির যেটা বিচার হচ্ছিল লালকেল্লায়, সেখানে ডিফেন্স কমিটি, তাতে জওহরলাল নেহরু থাকলেন থেকে আরম্ভ করে অনেকে থাকলেন, তেজ বাহাদুর শত্রু আগের দিন বলেছি, এরকম অনেকে থাকলেন, কৈলাসনাথ কাটজু থেকে আরম্ভ করে ভুলাভাই দেশাই, গোবিন্দ বল্লভ পন্ত, এসব অনেকেই থাকলেন। কিন্তু ঘটনা হচ্ছে এটা একটা একেবারেই অভিনয়। এদিকে নেতাজিকে কিভাবে যুদ্ধ অপরাধী করা যায় এ নিয়ে চিঠিচাপাটি হয়েছে, সবই আমরা দেখেছি খোসলা কমিশনের থেকে। ক্লিভেন্ট একটিকে চিঠি লিখেছেন। সুতরাং অভিনয়টা ভারতবাসী ধরতে না পারলেও ধুরন্ধর ইংরেজ তারা কিন্তু ধরতেই পেরেছিল, কারণ তারা জানত আজাইন ফৌজকে ভুলিয়ে দিতে হবে, নেতাজিকে ভুলিয়ে রাখতে হবে জনমানস থেকে। এই কাজটা ব্রিটিশ জওহরলালকে দিয়ে করিয়েছিল। কিন্তু এর মধ্যে ব্রিটিশের একজন ঐতিহাসিক, তাদের মধ্যে একজন দুজন ভালো লোক থাকেন, তারা ঠিক ধরতে পেরেছিল। আমি দুটো লাইন দিয়ে আজকে নেহরুর পর্বটা, নেহরু যে কি বিশ্বাসঘাতকতা করেছিল সে তো আগের দিন হয়ে গেছে, এই দুটো লাইন দিয়ে আজকে আমি আরম্ভ করছি। কি বলেছিলেন এই ইংরেজি ঐতিহাসিক? মাচ অফ হোয়াট দি লিডার্স হ্যাড সেড কুড বি রিগার্ডেড অ্যাজ ইলেকশনিয়ারিং এক্সুবারেন্স। অর্থাৎ এই নেতারা যা বলেছেন স্বভাবতই নেতাজি ও আইএনএ নিয়ে, তার মধ্যে অনেকখানি ছিল নির্বাচনের দিকে তাকিয়ে উচ্ছ্বাস। স্পষ্ট কথা, এই তো হয়ে গেল, এই ধরনের এই নেহরু কার্যক্রম। এবার আসতে হবে যে নেতাজি তো যুদ্ধ অপরাধী, আমি বলেছিলাম ক্লিমেন্ট অ্যাটলি ব্যাপারটা বলেছি, জওহরলাল কি বলেছে, কি চিঠি লিখেছে সব। তা কচুবনে তো কচুই পাওয়া যায়, কচুবনে তো পদ্ম ফুল হয় না, কচুবনে গোলাপ ফুল হয় না, কচুবনে রজনীগন্ধা হয় না, কচুবনে কচুই হয়। যেমন ঝাড় তেমনি তার বাস, যেমন বাবা তেমনি তার বেটি ইন্দিরা গান্ধী। অনেকে বলেছেন এশিয়ার মুক্তিসূর্য, কাগজে প্রচার, বাংলাদেশের যুদ্ধ, কত কিছু। কিন্তু একই সঙ্গে তখন দেখলাম শ্যামলাল জঞ্জি বিবৃতি দিয়েছিল, সেটা 70 সালে ওই খোসলা কমিশনের সামনে, যখন ইন্দিরা গান্ধীর রাজত্বকাল। তো শ্যামলাল জৈনী বিবৃতিটা কেউ সেই 70 সালের পর, এটা কাগজে যখন বেরিয়েছিল, কেউ কোনো প্রতিবাদ করেনি দীর্ঘদিন ধরে। আজকে কত বছর হলো? 70 সালের পর যদি বলি আমি 80 বছর, 30 আর ওদিকে 25, 55 বছর কেউ প্রতিবাদ করেনি। ক্লিমেন্ট অ্যাটলি চিঠি নিয়েও প্রতিবাদ করেনি, কিচ্ছু প্রতিবাদ করেনি। কয়েকদিন আগে দেখলাম, আমি যদি খুব ভুল না করি, হয়তো 6 মাস বা 1 বছর আগে, এই কংগ্রেসের লোকরা বলতে আরম্ভ করলো, না জওহরলাল নেহরু এই চিঠি লেখেননি, এটা ভুল। ভাবা যায় এটা ভুল থাকলে আপনারা ছেড়ে দিতেন 70 বছর ধরে, 55 বছর ধরে ছাড়তেন? কেন প্রতিবাদ করেননি এতদিন? কারণ সত্যি কথাটা প্রতিবাদ করলে লাভ নেই, তো লোকে তো আরো জেনে ফেলবে। খোসলা কমিশনের কার্য বিবরণীর মধ্যেই তো পাওয়া যাচ্ছে, ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে পাওয়া যাচ্ছে 6 ভলিউমে, কিভাবে ভারতে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যতটুকু স্বাধীনতা পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। এতদিন তো এই খোসলা কমিশনের ব্যাপারে, যেটা খোসলা কমিশনের কার্য বিবরণীতে পাওয়া যায়, ক্লিমেন্ট অ্যাটলিকে লেখা চিঠি, জওহরলাল নেহরু নেতাজি যুদ্ধ অপরাধী, 26-27 ডিসেম্বর 1945 সাল।
যখন আইএনএর বিচার চলছে, আইএনএর সেনানীদের বিচার চলছে। তা কই, এতদিন তো প্রতিবাদ করেননি, মুখে আঙুল চুষছিলেন নাকি সারা এত বছর? হঠাৎ জেগে উঠলেন কেননা আস্তে 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 এই ডিজিটাল প্ল্যাটফর্মের দৌলতে, এই সোশ্যাল মিডিয়ার দৌলতে, এই ইউটিউব চ্যানেলগুলোর দৌলতে সত্যি কথাটা যেটা ইতিহাসে এতদিন চেপে রাখা ছিল বিকৃত ইতিহাস, সেই ইতিহাস লোকে জানতে পারছে। সেই জন্যই ইন্দিরা গান্ধীকে প্রশংসা করে লাভ নেই, নেতাজিকে যুদ্ধ অপরাধী বানানো ব্যাপারে তিনিও বিশ্বাস হতো। কেন আপনাদের বলি, 1945 সালের যুদ্ধটা শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশেষ করে হিরোশিমা এবং নাগাসাকিতে 6ই আগস্ট এবং 9ই আগস্ট 1945 সালে জাপানের ওপর যখন হিরোশিমা এবং নাগাসাকিতে যখন অ্যাটম বোমা, পরমাণু বোমা যখন আমেরিকা ফেলে, লক্ষ লক্ষ লোক মারা যায়। এখনো তার প্রতিক্রিয়া চলছে, এখনো তার চলছে, সেই ক্ষতি এখনো চলছে। প্রহসন ইতিহাসের একটা, সেটা হচ্ছে আমেরিকা জিতেছিল, মিত্র শক্তি জিতেছিল। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, সঙ্গে সোভিয়েত রাশিয়া, তারা জিতেছিল। কিন্তু লক্ষ লক্ষ লোককে হত্যা করলো অ্যাটম বোম দিয়ে। সেখানে আমেরিকা যুদ্ধ অপরাধী হলো না, আমেরিকার সৈন্যরা। কারা যুদ্ধ অপরাধী হলো, এটা একটা প্রহসন। আমি মনে করি ইতিহাসে এটা একটা প্রহসন। যারা হেরে যায় তারাই নাকি যুদ্ধ অপরাধী। কিন্তু এইভাবে অ্যাটম বোম ফেলে 10 লক্ষ নিরীহ লোককে মারা হলো, সবকিছু হলো, এগুলো কোনো ব্যাপার না। সেই আমেরিকা কিন্তু যুদ্ধ অপরাধী নয়, ইংল্যান্ড যুদ্ধ অপরাধী নয়, ভারত 8 কোটি লোক হত্যা করেছে তাদের রাজত্বে। ফ্রান্স যুদ্ধ অপরাধী নয়, অথচ এদের যুদ্ধ অপরাধী হওয়া উচিত ছিল, যারা কোটি কোটি মানুষকে হত্যা করেছে। যাক, এখন যেটা এই প্রসঙ্গে বলছি সেটা হচ্ছে, আপনারা জানেন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের 15ই আগস্টে অ্যাকচুয়ালি শেষ হয় জাপানে হিরোশিমা নাগাসাকিতে, যেটা বললাম অ্যাটম বোমা ফেলার পর। এবং জার্মানও সে সময় যখন বুঝতে পারে যে আপনার যুদ্ধ শেষ হচ্ছে, আমরা হেরে যাচ্ছি, জার্মানও যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত হয়। কারণ তাদেরও হাজার হাজার লোক বন্দী হয়েছিল, পরাজিত সেনারা বন্দী হয়েছে, জাপানের পরাজিত সেনারা বন্দী হয়েছে, আজেইন ফৌজের পরাজিত সেনারা, যারা আজেইন ফৌজে লড়াই করতে করতে যারা লড়াই করেছিলেন, সেই সেনারা বন্দী হয়েছে। প্রচুর সংখ্যক, হাজার হাজার বন্দীকে নিয়ে আসা হলো, তারা যেই দেশের লোক সেই দেশে নিয়ে আসা হলো ভারতে, এবং বিচার আরম্ভ হলো টোকিওতে। জাপানের যারা সৈন্য, তাদের বিচার হলো টোকিও, বলে টোকিও ট্রায়াল। টোকিও ট্রায়াল বলে যেটা বিখ্যাত, সেটা হচ্ছে জাপানি যুদ্ধবন্দীদের যেখানে বিচার হয়েছিল টোকিওতে। এই ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, দূর প্রাচ্যের জন্য, অর্থাৎ দূর প্রাচ্যের জন্য আন্তর্জাতিক সামরিক আদালত। এখন এই টোকিও ট্রায়াল এবং জার্মানিদের জন্য পশ্চিম জার্মানিতে নুরেনবার্গে ট্রায়ালটা হয়েছিল, নুরেনবার্গে। আমি আপনাদের বলে দিচ্ছি, টোকিও ট্রায়াল চলেছিল 3রা মে 1946 সালে আরম্ভ হয়েছিল, এটা চলেছিল আপনার 12ই নভেম্বর 1948 সাল পর্যন্ত। এতদিন ধরে ট্রায়ালটা চলেছে। সিমিলারলি আপনার নুরেনবার্গে যে ট্রায়ালটা হয়েছিল যুদ্ধবন্দী জার্মানদের, সেই ট্রায়ালটা চলেছিল 14ই নভেম্বর 1945 থেকে 1 অক্টোবর 1946 পর্যন্ত। তা কথা হচ্ছে এটাই, এই যুদ্ধ অপরাধীদের এই বিচারটা হচ্ছিল। তখন একটা প্রশ্ন উঠেছিল, কারণ এই বিচার তো চলে রাষ্ট্রসংঘে, বন্দীদের, যুদ্ধবন্দীদের বিচারের জন্য যে ওদের পদ্ধতি আছে, যে নিয়ম আছে, যে আইন আছে, বা যে রেগুলেশনগুলো আছে, সেটা মেনে চলে। তো সেই সময় এই প্রশ্ন উঠেছিল সবার সামনে, যে আজকে একটা স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস একটা আছে। আপনাদের জানার দরকার, আমাদের সবার জানা দরকার। ইতিহাস তো আমাদের পড়ানো হয়নি, কোনোদিনই পড়ানো হয়নি। এটা আমিও পড়িনি, অনেকেই পড়েনি, কোটি কোটি লোক পড়েনি, কারণ আমরা জানতাম না, জেনেছি পরে যে তখন একটা স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস একটা ছিল, যে একটা বিধিবদ্ধ সময়সীমা। ধরুন আজকে 30 বছর বয়সী একটা সেনা, সে যুদ্ধ অপরাধী, সে ধরা পড়ল, হাজার হাজার বন্দী ধরা পড়ল, তার শাস্তি হবে। সে ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড হোক, 10-15 বছরের জেল হোক, ধরা হবে, তার শাস্তি হবে।
প্রশ্নটা সেদিন উঠল যে অনেকে তো পালিয়ে যেতে পারে, ধরা পড়বে না, ধরা পড়েনি বা দীর্ঘদিন ধরা পড়ছে না, সেখানে একটা স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস, অর্থাৎ একটা বিধিবদ্ধ সময়সীমা থাকে, 10-15 বছর, 20 বছর, 25 বছর থাকলো, যে এর মধ্যে যদি ওই পলাতক যুদ্ধ অপরাধী বলে যাদের চিহ্নিত করা হয়েছে, একজন পলাতক যুদ্ধ অপরাধী বা ধরুন বেশ কয়েকজন পলাতক যুদ্ধ অপরাধী, তাদেরকে আর ধরাই যাচ্ছে না, সেখানে 15-20 বছর একটা স্ট্যাচুটারি লিমিটেশন ছিল, এর মধ্যে যদি ধরা পড়ে তার শাস্তি হবে। কারণটা কি? কারণ একজন যুদ্ধ গেছে একজন সেনা, তার বয়স ধরুন 30, যুদ্ধ অপরাধী হিসেবে বিচার হবে, ধরুন পালিয়ে আছে বিচারের ভয়ে, কোথাও আত্মগোপন করে আছে, তা বলি 500 বছর পর ধরা পড়লে তাকে বিচার হবে নাকি? 100 বছর পর ধরা পড়লে তার বিচার হবে? তা তো হয় না, বেঁচে দেওয়া হোক না তো, তখন এটা নিয়ম ছিল, তারপর তার বিচার হবে না, কারণ তার বয়সই তখন 60-70 হয়ে যাচ্ছে। সুতরাং একটা নির্দিষ্ট সময় ছিল স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস, সেখানে লিমিটেশন ছিল যে এই 15-20-25 বছরের মধ্যে যদি ধরা না পড়ে তাহলে তাদের আর শাস্তি হবে না। এই নিয়মটাকে ওঠানো হলো, ওই যখন আলোচনা চলছিল, যখন নুরেনবার্গের ট্রায়াল চলছিল, যখন টোকিও ট্রায়াল চলছিল বিচার, তখন এই প্রশ্নটা নিয়ে রাষ্ট্রসংঘ আলোচনা করেছে যে সত্যিতে ধরা এদের সময় যদি চলে যায় 20-25 বছর পর এদের আর ধরা যাবে না, এই নিয়মটা রাখা তো উচিত না, কারণ পরেও তো আমরা ধরতে পারি। এটা অত্যন্ত বর্বর একটা রেগুলেশন তৈরি হলো এই রেগুলেশনটা তৈরি। এটা রাষ্ট্রসংঘ মূলত কন্ট্রোল করে তো আপনারা জানেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এইসব দেশগুলো। তো সেই সময় এটা আলোচনা হচ্ছিল, সুতরাং এখন আইনটাকে একটু আস্তে আস্তে পাল্টাতে হবে। এটা নিয়ে আলোচনা হচ্ছে, 46 সালে আলোচনা হয়েছে। রাষ্ট্রসংঘ তো একটা নপুংসক সংস্থা, আজ পর্যন্ত কোনো সমাধান তারা করতে পেরেছে? অনেকে শুনে চমকে যাবেন এই কথা বলছি কেন। হ্যাঁ, কোন দেশের কোনো সমাধান তারা করতে পেরেছে যুদ্ধ যখন সংক্রান্ত ব্যাপারে? ভারতবর্ষ হয়নি। পাক অকুপাইড কাশ্মীর, সে 1948 সালে যখন আক্রমণ হলো, সেই সময় তো যখন ভারতবর্ষ তাড়িয়ে দিচ্ছে পাক হানাদারদের, সেই সময় জওহরলাল নেহরু এক দেশদ্রোহী, সবাই বলে দেশভক্ত, অনেকে বলে দেশভক্ত, আসলে উনি দেশদ্রোহী, উনি এটা রাষ্ট্রসংঘের কাছে নিয়ে গেলেন, আর কয়েকটা দিন টাইম পেলে পাক অকুপাইড কাশ্মীর, যেটা 1/3 অফ কাশ্মীর যেটা দখল হয়ে আছে, সেটা কিন্তু ভারতবর্ষ নিয়ে নিতে পারত, সেটা নিয়ে চলে গেল রাষ্ট্রসংঘে। কি লাভ হলো? 1948 সাল থেকে আজকে কত, এখনো পর্যন্ত পাক অকুপাইড কাশ্মীর আমরা দখল করতে পারিনি। কেন? নেহরুর মারাত্মক ভুল না, এটা অপরাধ। উনি জেনে শুনে ওখানে গেছেন, গেলে এটা আটকে দেওয়া যাবে। তা কই কাশ্মীর সমস্যা মিটেছে? এটা নিয়ে কিছু বলার নেই, তবু লোকেরা যাবে, দেশগুলো যাবে, উপায় নেই, কিছু তো সিদ্ধান্ত হয়। কিন্তু রাষ্ট্রসংঘ কোনো কাজই কিছু করতে পারে না, খারাপ কাজ কিছু করেছে, এখানে যেমন করেছে। সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে অনেকেই, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে অনেক রকম প্রস্তাব নেওয়া হয়েছিল, 60, 62, 68 এরকম প্রস্তাব নেওয়া হলো, দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, শেষ পর্যন্ত এটা কার্যকরী। এটা 1970 সালে এক নোটিফিকেশন বেরোলো রাষ্ট্রসংঘের পক্ষ থেকে, একটা বইয়ে ওই চুক্তির সম্বন্ধে বিশদভাবে বলা হয়েছে। বইটার নাম হচ্ছে ট্রিটিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস রেজিস্টার্ড অর ফাইল্ড অ্যান্ড রেকর্ডেড with the Secretariat of the United Nations, Volume 763, 1971, বোধহয় এটা লেজার নাম্বারই হতে পারে, লেজার নাম্বার 10906100920। এটাই এই যুদ্ধ অপরাধী চুক্তি নতুনভাবে যেটা হলো, সেটাই এটা নিয়ে এখানে আলোচনা হয়েছিল। এখানে বলা হলো 59 ক্লজ, সেটা হচ্ছে কি লেখা আছে, হেডিংটা কি, পানিশমেন্ট অফ ওয়ার ক্রিমিনালস and persons who have committed crimes against humanity, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে, যুদ্ধ অপরাধী, তাদের শাস্তি কি হবে, কিভাবে দিতে হবে, এই ব্যাপারে লেখা। Early in 1946, while the Nuremberg trial of Nazi war criminals was in progress, the General Assembly recommended that United Nations
members take measures to bring about the arrest of war criminals and their return to countries where their crimes had been committed for judgment and punishment. Resolution number 5/5 This resolution was reaffirmed in 1947. তাহলে 45 সালে একটা হলো, তারপরে 47 সালে রিঅ্যাফার্ম করলো। After the Nuremberg International Military Tribunal had handed down its judgment, the Assembly on 11 December affirmed the principles of international law recognized by the tribunal. These principles, including definitions of crimes against peace and war crimes and crime against humanity, were formulated by the International Law Commission in 1950. এই যে যুদ্ধ অপরাধী চুক্তি যেটা টিটি সিরিজ যেটা হলো, সেটা নোটিফিকেশনটা বেরিয়েছিল আপনার 10 সেপ্টেম্বর 1971। মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে সেই যুদ্ধ অপরাধী ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি হেডিং। 1946 খ্রিস্টাব্দের গোড়ার দিকে যখন নুরেনবার্গ যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল, প্রাসঙ্গিকভাবে বলে রাখি সেই সময় কিন্তু ওই সময়টা টোকিও ট্রায়ালটাও হচ্ছিল। তাই আসলে এই দুটো ট্রায়ালের কথা ভেবেই কিন্তু এটা হয়েছিল। তো নুরেনবার্গটা এখন উল্লেখ করেছে। 1946 খ্রিস্টাব্দে গোড়ার দিকে যখন নুরেনবার্গে যুদ্ধ অপরাধীদের বিচার চলছিল, তখন সাধারণ পরিষদ প্রস্তাব করেছিল, মানে জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি প্রস্তাব করেছিল যে রাষ্ট্রসংঘের সদস্যভুক্ত দেশগুলি যেন যুদ্ধ অপরাধীদের গ্রেপ্তার এবং যেই সব দেশগুলিতে তারা অপরাধ করেছিল তাদের সেখানে ফেরত পাঠাবার জন্য ব্যবস্থা যাতে নেন, যাতে সেখানে তাদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা ও শাস্তি দেওয়া যেতে পারে। প্রস্তাব নাম্বার 5/1। ওই প্রস্তাব 1947 সালে 47 খ্রিস্টাব্দে পুনরায় অনুমোদিত হয়, রিঅ্যাফার্ম। আবার এই নুরেনবার্গের আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল বিচারের রায় ঘোষণা করার পর জেনারেল অ্যাসেম্বলি 11 ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক আইনের রীতি স্বীকৃতি দিয়েছিল তাতে সম্মতি জানায়। 1950 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আইন কমিশন শাস্তির বিরুদ্ধে অপরাধ, যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা তৈরি করেছিল। এখন আপনারা বলতে পারেন যে এই জিনিসটা হলো সাধারণ পরিষদের পক্ষ থেকে, সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের যুদ্ধপরাধী তালিকা রাষ্ট্রসংঘের কাছে থাকবে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে অনুরোধ করে দেওয়া হলো অনেক দেশকে, বহু দেশকে। প্রস্তাবটা তো নিয়েছি আমরা। তো বলা হলো যে যারা যেসব দেশ মনে করেন যে যুদ্ধ অপরাধী বিচার করবেন তাদের নিজেদের দেশে নিয়ে গিয়ে তারা এগুলো সই করতে পারেন, সই করবেন। 14টা দেশ সই করেছে, 14টা দেশ। তখন তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। 1970-71 সালে যখন এই যুদ্ধ অপরাধী চুক্তি হয়, ইন্দিরা তো প্রধানমন্ত্রী। বাংলাদেশের যুদ্ধ হয়েছিল এই 70-71-এ, তখন তো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। তা আমরা তখন তাকে ভারতের লৌহ মানবী বলছি, এসব বলে তো লাভ নেই। লৌহ মানবী, সাধারণ মানুষের উপর অত্যাচার। ইন্দিরা গান্ধী যেমন 1970-71 সালে বলেছিল গরিবি হটাও, এবার পুরো একটা যাকে বলে প্রবঞ্চনা, প্রতারণা। তার আমরা তো গরিব হটেছে, গরিবই হটেনি। এই তারা প্রচার করতে আমল কংগ্রেসীরা ইন্দিরা গান্ধী গরিবি হটাচ্ছেন। আসলে তা তো গরিবি হটাচ্ছেন না, গরিব হটাচ্ছেন। এই তো ইন্দিরা গান্ধী, যেমন বাপ তেমনি তার বেটি, এটা হবেই। তিনি তো গরিবি হটাচ্ছেন না, তিনি হটাচ্ছেন গরিবদের, ভারতবর্ষের গরিবদের হটিয়ে দিচ্ছেন, মেরে ফেলছেন, মানে না খেয়ে মারা যাচ্ছেন। এই তো আসলে ইন্দিরা গান্ধী। তিনি না করেন গণতন্ত্রে বিশ্বাস, তিনি স্বৈরতন্ত্রী। তার বাবাও যেরকম ছিলেন সেও সেরকম, নিজে যা বলবেন তাই হবে। এটা পারিবারিক শাসন। জওহরলাল নেহরু শাসন করেছেন, ইন্দিরা গান্ধী শাসন করেছেন, রাজীব গান্ধী শাসন করেছেন, এইভাবে চলছে। একদিকে খোসলা কমিশন হলো, সেখানে দেখা গেল যুদ্ধ অপরাধী নিয়ে কি বক্তব্য রেখেছে শ্যামলাল জয়। ঠিক সেই সময় ইন্দিরা গান্ধী 14টা দেশ সই করেছে, তার মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ। কেন? এই 14টা দেশের নামটা আপনাদের একটু বলে দিই। 14টা দেশ আপনারাও জানতে পারবেন যে কারা কারা এই যুদ্ধ অপরাধী চুক্তিতে স্বাক্ষর করেছিল, এটা মেনে নিয়েছিল রাষ্ট্রসংঘের প্রস্তাব।
আলবেনিয়া, বুলগেরিয়া, বাইলোরাশিয়া, চেকোস্লোভাকিয়া, গুয়েনা, হাঙ্গেরি, ভারতবর্ষ, মঙ্গোলিয়া, নাইজেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, ইউক্রেন, সোভিয়েত রাশিয়া, যুগোস্লোভিয়া। কথা হচ্ছে ভারতবর্ষ তো আজেইন ফৌজের সেনাদের নিয়ে এসছে, সেনাদের বিচার হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, সেই জন্য ওই 3 জনের শাস্তি দিয়েছিল, বাকিদের সব মকুব করেছে, পরে 3 জনের শাস্তি আর থাকে না। এখন কথা হচ্ছে তাহলে এটা সই করলো কেন? যুদ্ধাপরাধীদের বিচার হয়ে গেল তো, তাহলে পলাতক কারা? তো পলাতকের নামগুলো তো বলবে। ধরে নিলাম আপনার সিঙ্গাপুর যখন দখল করলো আপনার ব্রিটেন জাপানের হাত থেকে 1946 সালে, তখনই হাজার 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 আজাইন ফৌজের বন্দীদের সেনানীদের বন্দি করে নিয়ে এসে লালকেল্লায় নিয়ে আসা হয়, অনেক জায়গায় রাখা হয়। তা ইংরেজ বলেনি কোনো পলাতক আছে? কোনোদিন বলেনি, কোনো পলাতক নেই, নামও তো বলবে। বিচার তো হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও এই চুক্তিতে সই করলো কেন ভারতবর্ষ? মানে ভারতবর্ষে কে এমন বা কারা এমন কিচ্ছু বলেনি, নাম তো উল্লেখ না করার কোনো কারণ নেই। বলুক না আজাইন ফৌজের কোন একজন সেনানায়ক বা খুব নাম করা একজন মন্ত্রী, এসব তো বলতে পারত, নেতাজি নিয়ে তো বলতে পারছে না, কারণ বলে দিয়েছে নেতাজি মারা গেছে, তো প্রচার তো চলেইছে নেতাজি মারা গেছে, নেতাজি মারা গেছে, সুতরাং এখানে নেতাজির নামটা নেবে কি করে? কিন্তু যুদ্ধাপরাধী চুক্তিতে সই করলো কেন ইন্দিরা গান্ধী? কারণ ইন্দিরা জানেন যে যুদ্ধাপরাধী এখন নেতাজি সুভাষচন্দ্র বসু। টিবেন টাটলেকে লেখা চিঠি থেকে তা প্রমাণ হলো এই যুদ্ধাপরাধী চুক্তি, যেখানে স্ট্যাচুটারি লিমিটেশনটা উঠিয়ে দিল, 2 ওয়ার ক্রাইমস যেটা উঠিয়ে দিল, এই লিমিটেশনটা বিধিবদ্ধ সময়সীমাটা উঠিয়ে দিল। এখন যদি 100 বছর পরেও এটা লেখা আছে এর মধ্যে, এই চুক্তিতে 100 বছর পরেও যদি কেউ যুদ্ধবন্দী ধরা পড়ে, সেই যদি বেঁচে থাকে তাহলে তার বিচার হবে। ধরুন 50 বছর পর, তখন তার বয়স হয়তো 80, সে ধরা পড়লো, তার বিচার হবে। আনলিমিটেড পিরিয়ড, কোনো ব্যাপার না, সুতরাং সেই যতদিন বেঁচে আছে বিচার হবে। তা এখন প্রশ্নটা আমাদের এখানে যে ভারতবর্ষে কে যুদ্ধ অপরাধী, যার নামটা পর্যন্ত ভারতবর্ষের সরকার বলতে পারছে না, তার কারণটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র যুদ্ধ অপরাধী, কারণ অন্য কেউ তার নামটা সঙ্গে সঙ্গে প্রকাশ হতো। কিন্তু একবার আমি বলেছি নেতাজি মারা গেছেন বিমান দুর্ঘটনায়, সরকার বলে যাচ্ছে বারবার, মাঝে মাঝে বলছে মারা যায়নি, মাঝে মাঝে বলছে মারা গেছে, কিন্তু অধিকাংশ সময় সরকারি ইয়েতে বলছে মারা গেছেন, যদিও কোনো প্রমাণ নেই। কিন্তু সেক্ষেত্রে যদি তারা বলেন যে নেতাজি এখনো যুদ্ধ অপরাধী, তাহলে ধরতে হবে তিনি এখন বেঁচে আছেন, তারা বিশ্বাস করেন। সুতরাং গোলমালের মধ্যে পড়ে গেছেন, লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন তারা। এখনো আমরা বলছি রাষ্ট্রসংঘের কাছে জানতে চাওয়া হয় বারবার যে ভারতবর্ষের যুদ্ধ অপরাধীকে। এই ব্যাপারে পরের এপিসোডে বলবো, পরের পর্বে পড়বো। কিন্তু শুধু জেনে রাখুন, জওহরলাল নেহরু যেমন বিশ্বাসঘাতকতা করেছেন নেতাজির সঙ্গে, যে একজন দেশদ্রোহী হিসেবে পরিচিত, ব্রিটিশের স্তাবক হিসেবে পরিচিত, দেশভক্ত না দেশদ্রোহী, বিশ্বাসঘাতকতা করেছিলেন নেতাজির সঙ্গে, তেমনি ইন্দিরা গান্ধী বিশ্বাসঘাতকতা করলেন। কারণ তারই আমলে খোসলা কমিশন, সেই খোসলা কমিশনের যুদ্ধ অপরাধ নিয়ে কোশ্চেন উঠেছিল, সেই খোসলা কমিশনের থেকে আমরা জানতে পারলাম শ্যামলালজি আইন বলেছেন যে ক্লিমেন্ট অ্যাটলি কি চিঠি লিখেছেন জওহরলাল নেহরু। তা সেই খোসলা কমিশনের জানে খোসলা এরকম, তা সত্ত্বেও তাকে দিয়েই তো কমিশন করানো হয়েছে। খোসলা কিরম লোক তা জানে, খোসলা যে নেহরু পরিবারের একবার বসম্বদ এটা সবাই জানত, তা সত্ত্বেও খোসলাকেই করা হলো কমিশনের চেয়ারম্যান, খোসলা কমিশনের চেয়ারম্যান, 1 ম্যান কমিশন। তো এই তো হয়েছে। সুতরাং কিন্তু যেটা আশ্চর্যের, যেটা পরিতাপের, যে এই নিয়ে যুদ্ধ অপরাধী নিয়ে কোনো আলোচনা পার্লামেন্টে কেউ করলো না, 1-2 ব্যতিক্রম, কেউ করলো না, হয়তো 1-2 করেছে, নট শিওর। কিন্তু 1970 সালের থেকে এই জিনিসটা চলছে, আজই কত 2025, 55 বছর হয়ে গেল। বলুন তো কেউ যে কংগ্রেসি পিরিয়ড যখন ছিল, বা ইউপিএ গভর্নমেন্ট ছিল, যাদের অক্সিজেন জুগিয়েছিল বামপন্থীদের 65 এমপি, 65 এমপি ছিল, তারা না থাকলে আপনার ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেসের গভর্নমেন্টও হতো না।
কেউ প্রশ্ন করেছে কোনো বামপন্থীরা? সুভাষচন্দ্র বামপন্থী আন্দোলনের প্রতীক, লেফট কনসলিডেশন কমিটি তিনি ভারতবর্ষে প্রথম করেছিলেন, বাম ঐক্যের তিনিই সবচেয়ে বড় প্রতীক। অথচ কোনো বামপন্থীরা, কংগ্রেস তো বাদ দিন, একটা সে সব করে নেতা ধান্দাবাজ, একজন দুজন বাদ দিলে তারা ক্ষমতায় এসছে শুধু টাকা করবার জন্য। জওহরলাল আরম্ভ করেছে এইভাবে। নেতাজি নিয়ে কিচ্ছু হয়নি, নেতাজি নিয়ে কোনো প্রচার হয়নি, নেতাজি নিয়ে কোনো ঠিক মতো ইতিহাসই লেখা হয়নি, বিকৃত ইতিহাস লেখা হচ্ছে। সেই নেতাজিকে যুদ্ধ অপরাধী রাখবার জন্য সেই 1971 সালে এই চুক্তিতে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, সেই সময় সইটা হলো। ভাবা যায়? এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে 5 এপ্রিল 1956 সালে জওহরলাল নেহেরু ওই তথাকথিত বিমান দুর্ঘটনার প্রায় 11 বছর পর একটা কমিটি করলো, তদন্ত কমিটি, শাহনওয়াজ কমিটি এই নাম। 3 জন ছিলেন, আপনারা অনেকেই জানেন, বারবার বলেছি অনেকবার। একজন শাহনওয়াজ খান, একজন নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু এবং আরেকজন এস.এন. মৈত্র। তাই শাহনওয়াজ কমিটি রিপোর্ট দিয়েছিল তার 4 মাস পরেই। তা সেই শাহনওয়াজ কমিটিতে পর্যন্ত এই প্রশ্নটা উঠেছিল, অনেকেই করেছিলেন যে নেতাজি যুদ্ধ অপরাধী, এই ব্যাপারটা আপনারা বলুন, আপনারা আমাদের জানান ভারত সরকারের বক্তব্যটা কী। এই সমস্ত কিছু আলোচনা হয়েছিল। অর্থাৎ নেতাজি যুদ্ধ অপরাধী কিন্তু 1970 সাল থেকে না, অনেকে এটা ভুল বুঝতে পারেন। 1945 সালের আগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর সব জাপানের যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেনারা, তারাও যুদ্ধ অপরাধী হয়েছিল, যারা বন্দী হয়েছিল। তারপর জার্মানের যারা বন্দী হয়েছিল তারাও যুদ্ধ অপরাধী হয়েছিল। আজেরিন ফৌজের যারা বন্দী হয়েছিল তারা সবাই যুদ্ধ অপরাধী হয়েছিল। নেতাজিকে ধরতে পারেনি। নেতাজি তো চলে গেছেন রাশিয়া, কিন্তু নেতাজির নামটাও যুদ্ধ অপরাধী তালিকায় ছিল। এই প্রশ্নটা শাহনওয়াজ কমিটিতেও উঠেছিল। সুতরাং এটা 70 সালে ইন্দিরা গান্ধী এটা আপনার সই করলো কিসে? অর্থাৎ এই যে স্ট্যাচুটারি লিমিটেশন টু ওয়ার ক্রাইমস, অর্থাৎ এই যুদ্ধ অপরাধের ব্যাপারে যে বিধিবদ্ধ সময়সীমা, এই সময়সীমাটা আনলিমিটেড করে দিল। অর্থাৎ যখনই ধরা পড়ুক তার বিচার হবে। এবং ভারতবর্ষে আর কে আছে, কারণ নাম তো ভারত সরকার আজ পর্যন্ত ঘোষণা করেনি। আর নেতাজি ব্যাপারে তো তারা সব সময় চক্রান্ত করেই যাচ্ছে। যুদ্ধ অপরাধী তালিকায় নেতাজির নাম আছে, আমি আপনাকে পরের এপিসোড আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রসংঘও বলছে, সব কিছু এইসব তথ্য দিয়েছি। সুতরাং 45 সালে যুদ্ধ শেষ হওয়ার পর ভারত তথাকথিত স্বাধীনতা, যেটা 47 সালে পেয়েছিল, তারপর থেকে এই কোশ্চেনগুলো সবাই এগুলো জানতো তো সবাই। কারণ আজেরিন ফৌজে সবাই যুদ্ধ অপরাধী যারা ধরা পড়েছিল, বন্দী হয়েছিল। নেতাজি তো আজেরিন ফৌজের শীর্ষস্থানীয় একদম সর্বোচ্চ নেতা, কমান্ডার, সর্বোচ্চ নেতা। তাকে তো খুঁজে বেরিয়েছিল। তথাকথিত বিমান দুর্ঘটনার পর ভারতের সীমান্ত থেকে সব জায়গায় সারা পৃথিবীতে খুঁজে বেরিয়েছে। সুতরাং ভারতবর্ষের রাজনৈতিক নেতারা জানতেন, সবই জানতেন, কিন্তু কেউ প্রশ্ন করেননি। এইটা আপনাদের মনে রাখা দরকার। কতটা বিশ্বাসঘাতক এই ইন্দিরা গান্ধী, কত বড় বিশ্বাসঘাতক! যাদের সাহস আছে বলা, লোকের সামনে বলুক যুদ্ধ অপরাধী কে। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যুদ্ধ অপরাধী নয়, এটা অন্য কোনো যুদ্ধ অপরাধী, সেটাও বলবেন। তার বলার সাহস নেই, দুঃসাহস নেই, কারণ লোকেরা তাদের চিনে গেছে। সুতরাং এই বিশ্বাসঘাতকতার শাস্তি পেতেই হবে নেহেরু পরিবারকে। আজও আমাদের মনের দেবতা, আমাদের প্রাণের দেবতা, আমাদের প্রাণপুরুষ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহাকাব্যিক নায়ক সেই নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত আজও যুদ্ধ অপরাধী। এটা প্রমাণ হয়ে যায় এই 1971 সালের চুক্তিতে ভারতবর্ষ সই করাতে। কি বলবেন? এদের শাস্তি হবে না? এদের শাস্তি হবেই। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস যতই চেপে রাখা যাক, একদিন ইতিহাস মাটি খুলে বেরোবে, সত্যি কথাটা জানা যাবে। আমরা জানতে পারবো। যেমন ব্রিটিশ ভারতবর্ষকে লুট করেছে, প্রথম প্রচার হতো না ব্রিটিশের ইয়েতে, পরে আমরা সব জানতে পারি, আস্তে আস্তে জানা যায়। তেমনি আজও আমরা জানতে পারছি যে পুরো নেহেরু পরিবার নেতাজির বিরোধিতা করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, নেতাজিকে যুদ্ধ অপরাধী বানিয়েছিল। আমেরিকা ইংল্যান্ডের সঙ্গে যোগ সাজে ভারতবর্ষে, তখন তো ভারতবর্ষে ব্রিটিশ শাসনই ছিল, এই নেহেরু পরিবার সব যোগ সাজস করে রাষ্ট্রসংঘে যুদ্ধ অপরাধীর তালিকায় নেতাজির নামটা ছিল। নেতাজির নাম যে ছিল রাষ্ট্রসংঘ বলেছে, সেটাও আমরা
দেখাবো পরের পর্বে। সবাই ভালো থাকবেন। আমি আজকে এই এপিসোডটা এখানে শেষ করলাম। তৃতীয় পর্ব কয়েকদিনের মধ্যে বেরোবে। রাষ্ট্রসংঘ নিয়ে আমি বলবো, রাষ্ট্রসংঘের সঙ্গে কি রাষ্ট্রসংঘ কি মতামত দিয়েছে সবকিছু। সেদিন আবার দেখা হবে। আপনাদের সবাইকে অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল চক্রান্ত জেলা নেতাজি। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন যত পারেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমরা পড়ি। কমেন্টে যদি কোনো রকম আপনাদের তথ্য আপনারা দেন, বা আমাদের যদি কোনো রকম কোনো তথ্য এদিক ওদিক হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে, সেটাও পড়ে দেবেন, আমরা কারেকশন করে দেবো। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।